প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব রেজাউল করিম রনির কাছে। লন্ডন বৈঠকের পর দেশের মানুষ এক ধরনের স্বস্তি পেয়েছে, আশাবাদী হয়েছে। কিন্তু গতকাল রোববার থেকে কয়েকটি ঘটনা ঘটছে, যেটি আবার এই স্বস্তিটা উদ্বেগের জায়গায় স্থানান্তর হয়ে গেল। কীরকম? যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে আবার মাঠে নেমেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান টানা 1 মাস তালাবদ্ধ রেখে ফের আন্দোলনে নেমেছেন তারা। মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগর ভবনে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। গতকাল সোমবার নিজেকে মেয়র ঘোষণা দিয়ে কর্মচারীদের নিয়ে নগর ভবনে সভা করেছেন। আমরা দেখেছি পেছনে ব্যানারে লেখা ছিল মাননীয় মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রশ্ন হলো, এগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? এখানে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে লন্ডন মিটিংটা আমাদের জাতীয় রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে বা হওয়ার মতো ঘটনা ঘটেছে। তারপরে আপনি যে জিনিসগুলো বললেন এইটা, এবং আরও সাথে যুক্ত করতে চাই, দুইজন উপদেষ্টা আপনার যখন সিলেট আপনার তারা যখন সফরে ছিলেন তখন তাদের গাড়ি বহর আপনার আটকে দেওয়া হলো এবং সেখানে তাদেরকে ঘিরে এক ধরনের মিছিল বা প্রতিরোধ জানানো বা প্রতিবাদ জানানো, এবং সেই ঘটনায় কিন্তু বিএনপি যার নেতৃত্বে এটা হয়েছে সেই আপনার স্বেচ্ছাসেবক দল নেতা, যুবদল নেতা, তারা কিন্তু বহিষ্কার করেছে, আমরা দেখেছি। তো তার মানে সিলেটে যেটা হয়েছিল সেটাও আসলে ব্যবসা সংক্রান্ত, অবৈধভাবে যে কিন্তু সরকারের কাজে হস্তক্ষেপ, বাধা প্রদান, এইটার যে আপনার এই নীতি থেকে বিএনপি সরে আসছে, এটা পরিষ্কার না দেখা যাচ্ছে। তো সেখানে আপনার এবং এই বৈঠকের পরে তো সেটা আরও পরিষ্কার হলো। তো এখন সেখানে এই যে ইশরাক হোসেনের যে ঘটনাটা, এটা তো অনেক আগের থেকেই একটা আপনার সমস্যার দিকে যাচ্ছিল, অনেক লম্বা সময় আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলনটা যখন যমুনার সামনে চলে আসলো তখনই প্রধান উপদেষ্টা এক ধরনের বিরক্ত হয়ে ওনার পদত্যাগের কথা, আমরা অনেক এটা লম্বা একটা সময়ের পর প্রেক্ষাপটে এই জায়গায় আসছে। 1 মাস হয়ে গেল, এবং এইটার একটা জটিলতা আপনার এতদিনে সমাধান হয়ে যাওয়া উচিত ছিল, এবং যখন আদালতের রায় এটা ফাইনালি আসলো এবং সেই আদালতের রায় কার্যকর করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হলো, তারপরে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন একা সিদ্ধান্ত নিতে পারে না, যেহেতু এটা স্থানীয় সরকারের ব্যাপার। নির্বাচন কমিশন তখন আবার বললো স্থানীয় সরকারকে, বললো যে আমি একটা প্রশ্ন করি, সেটি হলো যে এই মেয়র পদটা কি এত খুব জরুরি ছিল? একদমই জরুরি ছিল না। ইভেন ইশরাক হোসেনের কথাবার্তা যেটা শুনলাম যে মেয়র ফেয়র কিছু না। হ্যাঁ, তাহলে এই যে একটা উনি একবার বলছেন যে মেয়র কিছু না, পদত্যাগ চাই আর কি। হ্যাঁ, তো এইখানে আমার মনে হয় যে এই সরকার এবং বিএনপির সাথে সম্পর্কের আপনার টানাপোড়েন বা অবিশ্বস্ততা কাদেরকে শক্তিশালী করে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যাদেরকে শক্তিশালী করে তারাই এখানে ধরেন আছে, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকার কথা না। কারণ হলো এই ঘটনাটা তো খুব সহজে সমাধান করা যায়, এই ঘটনা তো বসে সমাধান করা যায়, 2-3 মিলে আলাপ করলে কিন্তু সমাধানটা হয়ে যায়। বলে এইখানে যে শক্তি প্রদর্শনের তো কোনো দরকার নেই। আর এই সরকার, যেটা আমরা বারবার বলতেছি, এই সরকার হলো সর্বদলীয় সরকার। এখানে এখন বিরোধী দল বইলে কোনো দল বাংলাদেশে নাই, সব আধা সরকারি দল। ফলে এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোনো কিছু আদায় করার, মানে রাজনৈতিক দলগুলো দাবি দেওয়া নাগরিক সমাজে থাকতে পারে, তারা সেটা জানাবে। আন্দোলন করে কোনো রাজনৈতিক দলগুলো সরকারের সাথে কোনো কিছু আদায় করার দরকার নেই। সরকার যেখানে ডায়ালগের ফ্লোর ওপেন করে দিছে, আর একটা রাজনীতি এতদিন ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে আপনি রাজনীতি করেছেন, সেখান থেকে একটা ডেমোক্রেটিক ট্রানজিকশনের দিকে আপনি যাচ্ছেন। তার প্রধানতম লক্ষণ কি? প্রধানতম লক্ষণ তো নির্বাচন না, প্রধানতম লক্ষণ হলো আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনি সমস্যা সমাধান করেন। আগের মডেলটা ছিল গায়ের জোর দেখানো, আগের মডেলটা ছিল কথায় কথায় প্রতিবাদ করা, আপনার কত বড় সংগঠন, আপনার সমর্থকরা কত আপনার ব্যাপারে জেহাদি ভূমিকা রাখতে পারে, এগুলো দেখানোর আগে দরকার ছিল। এখন আলোচনাই যথেষ্ট। সেখানে আমরা মনে করি যে এই যে ভুতুরে পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে,
সেই পরিবেশটা দুই দিক থেকে আমাদের ক্ষতি করছে। এক হলো ইশরাক হোসেন তরুণ রাজনীতিবিদ, বিএনপির বাইরেও তার তার তরুণ সমাজ তাকে এক ধরনের পছন্দ করে, ফলে তার রাজনৈতিক কেরিয়ারের জন্য এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে। ফলে তার রাজনৈতিক কেরিয়ারকে আপনার বাধাগ্রস্ত করা, আপনার তার যে সম্ভাবনা সেখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করা, তাকে বিতর্কিত করা, এটা একটা দিক থাকতে পারে। আর হইলো সরকারের সাথে বিএনপির সুসম্পর্কের ক্ষেত্রে একটা কাটা রাখিয়ে দেওয়া, কোনো না কোনো ফর্ম একটা রেখেই দেওয়া। এবং আপনি নিশ্চয়ই জানেন, দল থেকে যদি বলা হয় তাহলে কর্মসূচিটি কিন্তু এক মুহূর্তের মধ্যে স্থগিত হয়ে যায়। হ্যাঁ, এখন দল থেকে বলার এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফলে দল এখানে দরকার হলো একটা দিক, এবং এটা আরো স্পষ্ট, দল না বললে উনি মাঠেও নামতেন না, এবং আজকেও নামতেন না, দল কালকেও নামতেন না, কখনোই নামতেন না। রাইট, দল থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে, জি। কংক্রিট সিদ্ধান্ত নিতে হবে। আর সরকারের দিক থেকেও এই আমলাতান্ত্রিক জটিলতা কেন এটা নিয়ে তৈরি করা হইলো, কোন কোন পয়েন্টে তৈরি করা, এটাকে তো জটিল করার দরকারই ছিল না। এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা যারা মিডিয়া কর্মী তারা জানি, যেদিন ইলেকশনটা হয় সেদিনই 12টার সময় কিন্তু নির্বাচন থেকে সরে গেছেন, যে আমরা এই নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করেন ঘোষণা দিয়েছে। এবং উনি যে অভিযোগটা করেছিলেন সেটা হলো এই নির্বাচন বাতিল করার জন্য। চট্টগ্রামের শাহাদত হোসেন কিন্তু বলেছিলেন যে আমাকে বিজয়ী ঘোষণা করুক, আমি বিজয়ী হয়েছি। আর এটা করা হয়েছিল যে নির্বাচনটা বাতিল করে দেওয়ার জন্য। 5ই আগস্টের পরে সেটা আবার নতুন করে আসে, ইত্যাদি ইত্যাদি। আর সবচেয়ে বড় কথা আসলে মেয়াদই নেই, একেবারে কোনো মেয়াদ নেই। এই ধরনের একটা বিষয় আসলে এটা একটা মেসেজ দেয়, কিন্তু সেই মেসেজটা কি সরকারের সাথে বিএনপির এখনো দূরত্ব রয়ে গেছে। রাইট, আমি সেটাই তো বলতেছিলাম। ফলে আপনার যেখানে দূরত্ব, জাতীয় রাজনীতির স্বার্থে দূরত্ব রাখার কোনো কারণ নাই, লন্ডন মিটিংও সেই বার্তাই বহন করে, সেখানে এই ইস্যুটাকে আরেকটা হলো যে আপনার স্থানীয় প্রতিনিধির সমস্যা তো সমাধান করতে হবে। মানুষ তো সেবা পাচ্ছে না, ফলে আপনার রাজনৈতিক দল তো আবার বিএনপি স্থানীয় নির্বাচনের বিরোধী, আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে তারা যে বিরোধী, যেই কারণে বিরোধী সেটা আমি তো বলতে পারি সেটা আলোচনার সুযোগ আছে। তারা কি মনে করে যে স্থানীয় নির্বাচন হলে এখানে কি সমস্যাটা তৈরি হবে, দলের সমস্যা আছে, আমরা জানি সেটা। হ্যাঁ, দলের সমস্যা, তাহলে সরকারের দিক থেকে তাহলে উদ্যোগ কি হবে? সরকারের দিক থেকে যদি উদ্যোগ হয়, সেই সরকারের উদ্যোগটা তাহলে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে দেখেন আপনারা যদি মনে করেন যে এই সমস্যা হবে, আমরা মনে করি জনগণের সেবার জন্য এই কারণে নির্বাচনটা দ্রুত দেওয়া দরকার। তো সেইটা যদি আপনি, এই সরকার তো গণ অভ্যুত্থানের ভিত্তিতে তাদের যে আপনার কার্যক্রম সেটা পরিচালনা করার জন্য যে কোনো জায়গায় শতভাগ অথরিটি রাখে তারা, কারণ অ্যাবসলিউট ক্ষমতা তারা, যেহেতু আপনার মানে নির্বাহী ক্ষমতা তাদের হাতে আছে, সেহেতু জনগণের সেবা বিঘ্নিত হচ্ছে, এর চেয়ে বড় আর কারণ তো নাই যে আপনি কোন ধরনের পরিস্থিতির মধ্যে আপনি ইয়ে করেন। আর যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি টোটাল নির্বাচনের দিকে হাঁটবেন, সেক্ষেত্রে অন্যান্য পরিষেবাগুলো যেগুলো আপনি প্রশাসনিক কাঠামোর মধ্যে দিয়ে নিচ্ছে, সরকার চালাচ্ছে না, অন্যান্য সমস্ত জায়গায় তো যেখানে ফেস্টিভালের লোকজন ছিল তারা চলে যাওয়ার পরে দেশ তো চলতেছে। ফলে আপনি প্রশাসনিক কাঠামোটাই আরেকটু সুন্দরভাবে কিভাবে করা যায় করে জনগণের সেবা, ধরে নিলাম স্থানীয় নির্বাচন আপনি জাতীয় নির্বাচন আগে দিতে পারছেন না, কিন্তু জনগণের সেবার জায়গাটা থেকে জনগণ যেন বঞ্চিত না হয় তার জন্য তো একটা কাঠামো আপনার নির্মাণ করা দরকার, সেটা তো দ্রুত করা দরকার, সেটা সরকারকে উদ্যোগ নেওয়া দরকার এবং রাজনৈতিক দলগুলো অবশ্যই এটা মেনে নেওয়া উচিত জনগণের সাথে। ফয়েজ আহমদ, আসলে এই ঘটনাটি অনেকটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের, এবং বিরক্তিটা দুপক্ষের প্রতি। সেটা হলো ইশরাক হোসেন এবং একই সঙ্গে সরকার। প্রথম কথা হলো এই মেয়রের মেয়াদ আসলে নেই, এটা দীর্ঘদিন 1 মাস ধরে আন্দোলন চলছে, এবং যখন উনি পেছনে মাননীয় মেয়র লেখে প্রোগ্রাম শুরু করেন কর্মচারীদের, সেটা একটা উদ্ভট এবং স্বাভাবিক কারণে। প্রথম প্রশ্ন হলো যে এইগুলো যে হচ্ছে, সরকার আসলে কি করছে তাহলে? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কাউন্সিল, সে কাউন্সিল ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। জনাব ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেওয়ার জন্য যে গেজেট, সেই গেজেটও ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখন এই বিষয়টি একটি আইনি পরামর্শের বিষয় রয়েছে, সরকার এটার আইনি দিক খতিয়ে দেখছে এখন কি সমাধান হতে পারে। দেখুন, এটা খুবই সত্য আপনি যেটা বলছেন। নাগরিক হিসেবে যদি আমি বলি, আমিও বিরক্ত, শহরবাসী খুবই বিরক্ত প্রকাশ করছে নানানভাবে। বা পলিটিক্যালি যদি আপনি দেখেন, পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে এখানে
বিএনপি বা পার্টিকুলারলি জনাব ইশরাক, হি ইজ ভেরি পপুলার পার্সন, কিন্তু বিএনপির যারা ইউথ লিডার্স আছেন তার মধ্যে সম্ভবত সবচেয়ে জনপ্রিয়দের মধ্যে একজন। তিনি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্ভবত বেশ কিছু ক্রিটিসিজম গেইন করেছেন ইতিমধ্যে। তো এগুলি হচ্ছে একটা ওভারঅল দিক আমরা যদি বলি। কিন্তু সলিউশনের জায়গাটা যদি বলি, দ্যাট ইজ ভেরি ট্রু। আমরা পর্দার এপারে বসে বলতে পারি যে দুজন মিলে বসলেই হয়তো এটা সমাধান হয়ে যায়। সেটা সম্ভব ছিল যদি এটা আউট অফ কোর্টরুম হতো। এটা সাবজুডিস হয়ে গেছে। আপনি দেখুন, আপনি যেটা মেনশন করছিলেন যে আফটার দ্য ইলেকশন, মেয়রাল ইলেকশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, জনাব ইশরাক হোসেন যেই পিটিশনটি করেছেন সেটি করেছেন এই নির্বাচনকে অবৈধ ঘোষণার জন্য, বাতিলের জন্য। যেটা আমরা লিগ্যাল ডেভেলপমেন্ট থেকে জানতে পারি সেটা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে যখন উনি আবার এই পিটিশন নিয়ে সামনে আসেন, সে মতো পিটিশনটা চেঞ্জ করা হয়েছে। সো এখানে একটা লিগ্যাল কমপ্লেক্স তৈরি হয়েছে। ইস্যুটা হাইলি লিগ্যাল কমপ্লেক্স তৈরি হওয়ার ফলে সরকারের দিক থেকে আমি যেটা রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত, কিন্তু রাজনৈতিক দ্বিমত থাকলে আমরা যে কোনো সময় ডেকে এক জায়গায় বসে সেটাকে সলিউশন করে ফেলতে পারি। এক্সিকিউটিভ ব্যুরোক্রেসিতে এরকম কোনো ঝামেলা থাকলেও সেটাকে খুব দ্রুত সমাধান করা যায়। কিন্তু হয় ইট ইজ আ লিগাল ইস্যু, গভর্নমেন্ট ইজ বাউন্ড টু অবলাই দ্য হাইকোর্ট অর্ডার, সুপ্রিম কোর্ট অর্ডার, রাইট? একই সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলিও বা যেই ব্যক্তি রায় পেয়েছেন তিনিও তার একটা অধিকার তৈরি হয় এই রায়ের মধ্য দিয়ে। সুতরাং এটা এমন একটি পর্যায়ে গিয়ে এখন পৌঁছেছে যেখানে এটার আইনি সমাধান একটু জরুরি। সে বিষয় নিয়ে সরকার কাজ করছে। এটার লিগ্যাল সলিউশন কি হতে পারে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে নয়েজ সৃষ্টি করা নানানভাবে, নগর ভবনের কার্যক্রমকে বন্ধ করে রাখা। আপনি যেটা বলছিলেন যে গতকাল সেখানে কর্মচারীদেরকে নিয়ে একটি সমাবেশ হয়েছে যেখানে জনাব ইশরাক নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন, যেটা আমরাও দেখেছি মিলিয়ে এসেছে। এগুলি এক ধরনের মিসট্রাস্টকে আরও আমি যেটা বলবো যে বাতাস দেয়। এই মিসট্রাস্টটা কেউ কেউ তো তৈরি করতে চায়। এখানে যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং পক্ষ রয়েছে এরা কেউ কিন্তু এখন বিরোধী দল নেই। যেটা রনি ভাই বলছেন যে আধা সরকারি সবাই, আমি সেভাবে বলছি না, কিন্তু আমি বলছি যে এই সবার মতামত, এই সবার পরামর্শ, এই সবার সাহস শক্তি নিয়েই কিন্তু এই সরকার কোনো বিচ্ছিন্ন এন্টিটি নয়। এই সরকারের বিরুদ্ধে একটি বিরোধী আছে, সেটা হচ্ছে যারা ফ্যাসিবাদকে ধারণ করে, লালন করে, তারাই। যেটা পালিয়ে যাওয়া অংশ হোক, পালিয়ে যাওয়া নেতৃত্বের এই দেশে থেকে যাওয়া অংশ হোক, বা তাদের প্রতি সফট কর্নার রয়েছে এরকম ব্যক্তিরা হোক, তারাই মোদ্দা কথায় বাংলাদেশের গণতান্ত্রিক যেই অগ্রযাত্রা সেই শক্তির বিরুদ্ধে এই মুহূর্তে অবস্থান করে। তো সেই জায়গায় এমন কোনো কার্যক্রম কোনো পক্ষ থেকেই আসা উচিত নয় যেটা টোটাল আমাদের এই বন্ধনের যেই, আমাদের ঐক্যের যেই ধারণা, এই ধারণাটাকে অন্তত জনমনে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জনমনে বলছি এই কারণে যে অনেক কিছুতে, অনেক পার্সপেক্টিভে বাহির থেকে মানুষ নানান ধরনের মন্তব্য করেন, যেটা করাটা খুব স্বাভাবিক, খুব বেশি মানে সঠিক নয় এমন বিষয় নয়। মন্তব্য করতে পারেন যে এর সঙ্গে ওর দূরত্ব আছে, সরকারের সঙ্গে ওই পলিটিক্যাল পার্টির দূরত্ব। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি যে আমরা ওই অর্থে মেজর কোনো দূরত্ব কখনোই দেখিনি। আসলে একটি বৈঠক হয়তো আপনার পারসেপশনকে অনেকভাবে পাল্টে দিতে সক্ষম হয়েছে, পারসেপশনে নতুন ধরনের ধারণা তৈরি করতে সক্ষম হয়েছে, কিন্তু সরকার তার ভিতর থেকে ওই শক্তিকে কি কখনো বাদ দিয়ে কোনো কাজ করেছে? করেনি। খেয়াল করলে দেখবেন যে বিএনপি যুগপৎ ধারা এবং যুগপৎ ধারার আগেও জোটগতভাবে বা জোটের বাইরে গিয়েও আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে যে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস, সে সময় বিএনপির লড়াইকে আপনি এটা ভালো করে খেয়াল করবেন। আমি নিজে সাংবাদিকতা করেছি, আমি একজন রাজনৈতিক প্রতিবেদক ছিলাম, আমার এগুলি একদম মাঠে সরাসরি কাভার করার অভিজ্ঞতা হয়েছে। সে জায়গা থেকে বলছি, বিএনপির লড়াই সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির ভিতরেই বা অ্যাপারেন্টলি মনে হয় বিএনপি এরকম একটি অংশ দীর্ঘদিন কাজ করেছে। বিএনপিকে এখন যতটা না তার বিরোধীদের দিকে সতর্ক থাকতে হবে, তার চেয়ে বেশি নিজ ঘরের শত্রু তারা বিভীষণ হয়ে ওঠে কিনা সেদিকে সতর্ক থাকতে হবে। এখানে একটা প্রশ্ন এসছে, সেটি হলো যে আমরা কিন্তু নিজেরাও আলোচনা করছিলাম যে লন্ডন বৈঠকের পর বন্দর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, ইশরাক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, মানুষ ধরেই নিয়েছিল এগুলো সমাধান হয়ে গেছে, কিন্তু আমরা দেখলাম হয়নি। আরেকটা বিষয় কিন্তু হচ্ছে, সেটি হলো যে এই লন্ডন বৈঠকের মাধ্যমে একটা ম্যান্ডেট, কেউ কেউ অভিযোগ করেছেন, একটা ম্যান্ডেট দেওয়া হয়েছে যে বিএনপি সামনের ক্ষমতায় আসবে।
এখন প্রশাসনের লোকজন এই সরকারকে আদৌ মানবে? লন্ডন বৈঠকটা অনেকটা আপনি একটা কোইন্সিডেন্ট বলতে পারেন। কোইন্সিডেন্ট এই কারণে বলছি যে বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল রয়েছে এই মুহূর্তে, এই সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রফেসর ইউনূসের 8 আগস্টের পর থেকে একাধিকবার বৈঠক হয়েছে। আনফর্চুনেটলি জনাব তারেক রহমান লন্ডনে অবস্থান করায় ওনার সঙ্গে কিন্তু কখনো প্রফেসর ইউনূসের সরাসরি বৈঠকের সুযোগ তৈরি হয়নি। যেহেতু একটি সফরে একটা উপলক্ষ তৈরি হয়েছে, সেখানে এই মুহূর্তে মানে জনাব তারেক রহমানের প্রেক্ষাপট থেকে যদি আপনি বলেন যে এই দেশের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে তার ভূমিকা কিন্তু অনস্বীকার্য, এবং আপনি যদি ভিকটিম হিসেবেও দেখেন যে যদি গত 16 বছরের ভিকটিমকে যদি আপনি সিম্বলিক করতে চান, ওনার মা বেগম জিয়া যেমন নির্যাতনের একটা সিম্বলে পরিণত হয়েছেন এবং সাহসের সিম্বলে পরিণত হয়েছেন, একই সঙ্গে জনাব তারেক রহমানও কিন্তু ভিকটিম কতটা হতে পারেন। উনি শারীরিকভাবে নির্যাতন স্বীকার করতে হয়েছে, ওনার ভাই মারা গেছে, সেই ভাইয়ের মৃত মুখটিও উনি দেখতে পাননি, ওনার মায়ের অসুস্থতায় উনি পাশে থাকতে পারেননি, ওনার পরিবারকে উনি সময় দিতে পারেননি, ওনার এত শত শত নেতাকর্মীর মৃত্যু হয়েছে, কারো পাশে গিয়ে উনি সরাসরি দাঁড়াতে পারেননি। এই যন্ত্রণা কিন্তু ওনার ভিতরে আছে। সুতরাং আপনি যদি মজলুমের জায়গা থেকে দেখেন, উনি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় মজলুমের একটা ফেস জনাব তারেক রহমান। একই সঙ্গে যদি আপনি মজলুমের জায়গা থেকে বিবেচনা করেন, প্রফেসর ইউনূস নিজেও একজন মজলুম। কিন্তু প্রফেসর ইউনূস মানে তার বিরুদ্ধে কত অভিযোগ, কত তাকে আদালতে 6 তলায় লিফট বন্ধ করে দিয়ে তাকে এইরকম বয়সের একজন মানুষকে 8 তলায় তাকে পায়ে হেঁটে তোলার ব্যবস্থা করেছিল শেখ হাসিনার আদালত। সুতরাং এরকম দুইজন মানুষ যখন একটা শহরে যাবেন, তাদের মধ্যে একটা সাক্ষাৎ হবেই। তবে ওই সাক্ষাৎটাকে বিএনপির পক্ষ থেকে যদি আপনি খেয়াল করেন, এই সাক্ষাৎটিকে ঐতিহাসিক বলা হয়েছে। আপনি ওই সাক্ষাতের পরে যে জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছে, সেই প্রেস কনফারেন্সে যদি আপনি খেয়াল করেন যে সন্তুষ্টির বিষয়ে দুই পক্ষই একই সঙ্গে বলছে আমরা খুবই সন্তুষ্ট, একযোগে বলছে খুবই সন্তুষ্ট। এটা কেন? এর একটা প্রেক্ষাপট হচ্ছে, আপনি যদি দেখেন এখানে আসলে বন্দর নিয়ে যত অপপ্রচার, এটা বন্দর অনেকের কাছে তার রাজনৈতিক স্ট্যান্ডের জন্য, অনেকের কাছে তার ব্যবসায়িক স্ট্যান্ডের জন্য, তার মনোপলিকে বাঁচিয়ে রাখার জন্য বন্দরের ইস্যুটা গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু দায়িত্বশীল আরেকটা শব্দ ব্যবহার করলে সবগুলি কভার করতে, হ্যাঁ, চাঁদাবাজি। হ্যাঁ, তো চাঁদাবাজি ডেফিনেটলি। তো এখন দেখুন, বিএনপির মতো দায়িত্বশীল পলিটিক্যাল পার্টির কাছে বন্দরের ডেভেলপমেন্ট করতে হবে, এটা কোনো আলোচনার ইস্যু হইতে পারে না। এটা করতেই হবে, এটা তাদেরও করতে হবে, যারা থাকবে তা বাংলাদেশের স্বার্থে করতে হবে। সুতরাং আমি মনে করি, আমি জানি না ওই বৈঠকে, যেহেতু দীর্ঘ বৈঠকটা প্রফেসর ইউনূস এবং জনাব তারেক রহমানের মধ্যেই হয়েছে, এর অনেক আলোচনাই আমাদের জানা নেই। তবু আমরা বিশ্বাস করি যে এই বন্দরের মতো ইস্যু বা মেয়র ইশরাকের যে ইস্যু, এই এত ক্ষুদ্র মাইক্রো ইস্যু নিয়ে ওই বড় পর্যায়ে আলোচনাটি হয়নি। হ্যাঁ, পারসেপশন ইজ ডিফারেন্ট থিং। পলিটিক্সে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যদি কাগজ কলমের আলাপ আলোচনায় যান, যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, একটি সিটি কর্পোরেশনের মেয়র, এরকম সিটি কর্পোরেশন বাংলাদেশে আরো অনেকগুলি আছে। এটা নিয়ে এই দেশের সবচেয়ে বড় দুজন নেতা বসে এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করবেন না। আপনি কি মনে করেন বিএনপির শীর্ষস্থানীয় থেকে নির্দেশ ছাড়া উনি সেখানে বসেছেন? প্রথম কথা হচ্ছে, আমি যে পজিশনটায় কাজ করি, এখানে আমি মনে করা থেকে কিছুই বলি না। আমার পক্ষে মনে করা থেকে কোনো বক্তব্য দেওয়া খুবই মুশকিল, আমি সেটা দেই না। দ্বিতীয়ত হচ্ছে, আমি এটাও বিশ্বাস করি না যে জনাব ইশরাক তার পার্টিকে অবজ্ঞা করছেন, কারণ আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে তার পার্টির নির্দেশ ভায়োলেট করার জন্য বহু নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে দেখেছি। সুতরাং বিষয়টা খুবই পলিটিক্যাল। এখন বিএনপি একটি বৈঠক হওয়া নিয়ে আপনি যদি ধারণা করেন যে বিএনপি তার পলিটিক্যাল সকল দাবি দাওয়া থেকে সরে যাবে ওভারনাইট, এটা ভাবা যেমন উচিত নয়। আর একটা যদি খুব পলিটিক্যাল, আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলি, তাহলে ওই বৈঠকের পরে যদি যে জায়গায় নানান ধরনের অসুবিধা হচ্ছে, এই অসুবিধাগুলি ওভারনাইট থেমে যায়, তাহলে তো মনেই করা হবে যে এতদিন সব অসুবিধা বিএনপি করেছে। ওয়াই বিএনপি উইল টেক দিস রেসপন্সিবিলিটি অফ দিস ডিস্টারবেন্স? এটা তো তারা নিতে পারে না। সুতরাং তাদেরও কিছু রাজনৈতিক ব্যাপার থাকতে পারে। আমি বিশ্বাস করি সিটি কর্পোরেশনের বিষয়টা ওভাবেই সুরাহা হবে, এটাতে তার রাজনৈতিক ব্যাপার আছে। কিন্তু জনাব ইশরাক বলেন বা বিএনপি বলেন বা ঢাকাবাসী বলেন, যারাই বলেন, আমরা এমন কোনো কাজ নিশ্চয়ই দেখতে চাই না বা করব না যেটা বাংলাদেশকে পিছিয়ে দেয়। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়াজ আহমদ। রেজাউল করিম রনি, গুম বিষয়ে আইন হচ্ছে, আইনের আওতায় কমিশন গঠনের একটা পরিকল্পনা হচ্ছে। গতকাল জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, এবং আপনি জানেন যে ঢাকা সফর করছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন ইনফোর্স অর ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের 2 প্রতিনিধি, এবং তারা দেখা করেছেন এবং এই যে আইনটা হচ্ছে একে তারা প্রশংসা করেছেন। আসলে গুম কমিশনের 2টো রিপোর্ট দিয়েছে, প্রথম একটা, তারপর ইন্ট্রিম একটা রিপোর্ট দিয়েছে। দুটো ইন্ট্রিম রিপোর্ট দিয়েছে। আসলে ভয়াবহ অবস্থা। দুর্ভাগ্য আমাদের সেটি হলো যে মিডিয়া এই গুম কমিশনের রিপোর্টটি সামনে আনছে কম, 2-1টি এনেছে। মূলধারার বেশিরভাগ মিডিয়াটাকে এড়িয়ে গিয়েছে। সবচেয়ে বিষয় হলো টেলিভিশনগুলো নিউজ করেনি বললেই চলে, এবং এই নিউজটি যাতে প্রকাশিত না হয় তার জন্য নানান মহল থেকে চাপও রয়েছে, ব্যাপকভাবে চাপ রয়েছে। শুধু তাই নয়, মিডিয়ার উপরে চাপ রয়েছে, শুধু তাই নয়, বরং এমন চাপও রয়েছে যারা এর সাথে জড়িত তারাও চাপে রয়েছে ইত্যাদি। এখন প্রশ্ন হলো যে এই 15 বছর যে ফ্যাসিস্ট শাসনটা ছিল, গুমটা ছিল সবচেয়ে একটা আতঙ্কজনক বিষয়। ফাঁসি হয়ে গেল, খুন করে গেল, মানুষ জেনে গেছে, কিন্তু গুম তো গুমই। এইটা নিয়ে কিন্তু এখনো আমার মনে হয়েছে, একজন গণমাধ্যম কর্মী হিসাবে যদি বলি, এটা নিয়ে অনেক খেলাধুলা করার চেষ্টা করা হচ্ছে যাতে এটা সামনে না আসে। কি বলবেন? রাইট। দেখেন, পৃথিবীতে যত ধরনের অপরাধ আছে তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে জঘন্যতম অপরাধের যদি আপনি ক্যাটাগরি বা লিস্ট করেন, গুম মনে হয় সবার উপরে থাকবে। কারণ এমন একটা অপরাধ, একটা ফ্যামিলির থেকে একটা ব্যক্তি গুম হইলে ওই পুরা পরিবার ধসে যায়, এবং এইটার কনসিকুয়েন্স হিউজ পড়ে। এবং সামাজিকভাবে আপনি যেটা খানিকটা আপনার প্রশ্নের মধ্যে আনলেন, এইটা এই ফ্যাসিবাদ টিকে ছিল হত্যার কারণে না, মামলার কারণে না, এগুলো সহযোগিতা করছে তাকে টিকিয়ে রাখতে, মূলত গুমের কারণে। গুম যেটা করে, যেটাকে বলি না আমরা ভয়ের সংস্কৃতি, ভয়ের সংস্কৃতিটাকে সোশ্যালাইজ করে। আপনার একটা গুমের খবর 1 লক্ষ মানুষকে বোবা বানায় দেয়। তো এইটা এত ভয়াবহ অস্ত্র, যেটা এবং যে অন্যায়ের মানে কোনো তুলনা হয়, মানে একটা তুলনারহিত একটা অন্যায়, এরকম একটা অন্যায়কে আপনার শেখ হাসিনা প্রায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গেছে এবং চর্চা করছে। সেটা এখন নানাভাবে রিভিল হচ্ছে, আয়নাঘর থেকে শুরু করে নানা বইদেরকে কাউকে কাউকে যে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে সে বর্ণনা পড়াও যায় না। পেট কেটে সেখানে ইটের বস্তা বেঁধে নদীতে ডুবাই দেওয়া হয়েছে। সো এইরকম একটা অপরাধের বিচার, এবং জাতিসংঘের আপনার গুম বিষয়ক প্রতিনিধি প্রথমবারের মতো বাংলাদেশে ভিজিট করার সুযোগ পাচ্ছেন। এইটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এই গুমের বিচারটা যদি কেন এখন এটা এখানকার মিডিয়ার কথা বলেন আপনি, দেখেন এখানকার মিডিয়া কয়দিন আগে একটা খবর, মুক্তিযুদ্ধ বিষয়ক খবর, যেটা বললো তারা একটা গ্যাজেট প্রকাশ করেছে, যেটা হলো যে তারা সংজ্ঞার ব্যাপারে কিছু কথাবার্তা তারা বলে, সংজ্ঞা চেঞ্জও করে নাই, তারা রিডিফাইনও করে নাই, জাস্ট এটা হালনাগাদ, বহুবারই হালনাগাদ করা হয়। হালনাগাদ না, 72-এর সংবিধানে 72-এর সংজ্ঞায় ফিরে গেছে। 72-এর এটা বহুবার যাওয়া হয়েছে, এটা নতুন কিছু না। হালনাগাদও কিন্তু করে নাই, মানে জাস্ট ওই জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এবং এইটা একটা বাংলা গ্যাজেট ঘোষণা দেয়, এটা একটা ক্লাস 8-এর লোকও পড়তে পারে, যারা অক্ষর জ্ঞান আছে মোটামুটি পড়তে পারে, দেখে সেও পড়তে পারে। কিন্তু সেটা নিয়ে তথাকথিত আমাদের মূলধারার মিডিয়াগুলো কীভাবে সংবাদ প্রচার করেছে। এবং আমরা আজকে যে ভারত থেকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সরানোর কথা বলি, আপনি যদি খেয়াল করে সেই নিউজগুলো দেখেন, মিস ইনফরমেশন যে ছড়াচ্ছে সেইটার এলিমেন্ট বা সেটার রেফারেন্স পয়েন্টটা কিন্তু ভারতে তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে এই দেশে। বলে আমি মনে করি বাংলাদেশের মিডিয়ায় অবাধ স্বাধীনতা বলে কিছু নেই। এই ধরনের মিডিয়া বাংলাদেশে থাকার দরকার নেই, একটা রেগুলেশন থাকা দরকার। যারা দেশ ও জাতি এবং মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে সহযোগীমূলক ভূমিকা পালন করে তারা কোনোদিনও গণমাধ্যম হতে পারে না, তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জি, ফয়াজ আহমদ, এই বিষয়ে আপনাকে জানতে চাচ্ছি যে গুম নিয়ে সরকার যে কাজটা করছে
বা করেছে, এটার অসাধারণ কাজ করেছে। মানে আমরা বাইরে থেকে যেটা রাজাল রনি বলছিলেন যে একজন গুম হলে 1 লক্ষ মানুষের মুখ বন্ধ হয়ে যেত। আসলে এই চিত্রটি এত বেশি ভয়াবহ ছিল, আমাদের চিন্তার মাত্রাকে ছাড়িয়ে গেছে যখন আমরা প্রতিবেদনটি দেখলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রতিবেদনের প্রতিফলন আমরা কোথাও দেখছি না। এবং আমরা এটাও জানি যে এই গুম কমিশনকে বা গুম কমিশনের প্রতিবেদন যাতে আলোর মুখ না দেখে তাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। শেষ পর্যন্ত এটা আলোর মুখ দেখেছে। এখন প্রশ্ন হলো যে এই গুম কমিশনের রিপোর্ট এবং যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং যারা জড়িত এদের বিচারের কাজটি কি করা যাবে, না আবার সেটাও বাধাগ্রস্ত হবে? খুবই আনফর্চুনেট যে গুমের মতো ভয়াবহতম অপরাধের বিষয়টি 5 আগস্টের পর এই বিষয়টি প্রচুর আলোচনা বাংলাদেশে হওয়া প্রয়োজন ছিল। গুমের ভয়াবহতা, গুমের প্রক্রিয়া নিয়ে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ওপেন ডিসকাশন হওয়ার খুব জরুরত রয়েছে। আমরা যারা 3 জন এখানে বসে আছি, আমি জানি না আমরা এটা বলতে পারবো কিনা যে আমরা কখনো কখনো নিজেরা গুমের ভয় পাই নাই। সবাই আমরা এই আতঙ্কে তো আমরা দীর্ঘদিন রাত্রি যাপন করেছি গুমের ভয় নিয়ে। যে কোনো সময় আমাকে আপনাকে তুলে নিয়ে যাওয়া হতে পারে, আমাদের পরিবারও জানতে পারবে না আমরা কোথায় আছি। আমরা গুমের ভিকটিমদেরকে এভাবে দেখেছি যে গুমের ভিকটিমের যে সমস্ত ফ্যামিলি, তারা তাদের গুম হয়ে যাওয়া স্বজনের জন্য দোয়া করতে পারতেন না। কি দোয়া করবেন? তার জান্নাত নসিব করুক আর তার মাগফিরাত কামনা করুক, না কি করবে? উনি কি বেঁচে আছেন নাকি উনি মারা গেছেন? 12 বছর একজন মানুষ নিখোঁজ, 7 বছর একজন মানুষ নিখোঁজ। এই মানুষগুলির জন্য তার পরিবারের স্বজনরা একদিকে যেমন তাদের নিজ নিজ ধর্মের জায়গা থেকে দোয়া করা, কি দোয়া করবে জানতো না। অপরদিকে দেখা যায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে গুম করার পর সেই ব্যক্তির ব্যাংকের হিসেবে থাকা টাকা বা সেই ব্যক্তির সহায় সম্পদ, সেগুলি উত্তরাধিকারদের মধ্যে বন্টন, এই প্রক্রিয়াটা আটকে যেত। কারণ একজন মানুষ মারা গেলে তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়, সেই ডেথ সার্টিফিকেটের আলোকে তার সম্পদ বন্টনের একটা প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া সৃষ্টি হয়। গুম হয়ে যাওয়া মানুষের ক্ষেত্রে সেগুলিও হচ্ছিল না। এমন এক বাস্তবতায় যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট শেখ হাসিনা পলায়ন করলেন, আমরা দেখলাম যে অন্ধকার গুহা থেকে কিছু মানুষ বেরিয়ে এসেছেন, যারা জীবনও কল্পনা করেননি যে পৃথিবীর আলো আবার দেখবেন। আমরা জানতাম না তারা আদৌ বেঁচে আছে, আমরা এটাও জানতাম না তারা বেঁচে আছে কিনা। সেই মানুষগুলি বের হলো অন্ধকার প্রকোষ্ঠ থেকে, যেটা আমার এটা সৌভাগ্য বলবো না, আমার এটা খুবই দুর্ভাগ্য বলবো যে এই ঘরগুলি আমার দেখার সুযোগ হয়েছে। ভয়াবহ চিত্র। সেগুলিতে, এই ঘরগুলিতে কোনো মানুষ থাকতে পারে না, কোনো মানুষের পক্ষে এখানে শুয়ে থাকা সম্ভব নয়। এরকম এমন এমন জায়গায় মানুষকে দিনের পর দিন, মাসের পর মাস রাখা হয়েছে। বা আমরা যেটা জানতে পেরেছি, এমনও টর্চার সেল যেগুলি আয়নাঘর আরও নানান নামে আখ্যায়িত হয়েছে, এমনও টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে যে সমস্ত টর্চার সেলে রাখার পরে কিছুদিন পরে ওই মানুষগুলি ওখানেই মারা যেতেন, আর সম্ভব ছিল না এখানে বেঁচে থাকা। তো এই সমস্ত জায়গায় সারা দেশে আমরা যদি বলি যে গুম সংক্রান্ত যে কমিশন গঠন করা হয়েছিল গত আগস্টে, সেই কমিশনের কাছে এখন পর্যন্ত 1800-রও বেশি কমপ্লেইন জমা পড়েছে। সেগুলির মধ্যে 1300-রও বেশি ইতিমধ্যে টেস্টিমনি নেওয়া হয়েছে, সেগুলির প্রমাণ পাওয়া যাচ্ছে গুমের। এবং কমিশন ধারণা করছে, এই জায়গাটা আমি একটু ব্যাখ্যা করি আপনাকে, যে কমিশন ধারণা করছে এই জায়গাটা 3500 ছাড়িয়ে যাবে গুমের সংখ্যা। তো অনেকে বলছেন যে এইটা ছাড়িয়ে যাবে বলে কি করে, তাই না? একটা প্রশ্ন, কিন্তু খুব ভ্যালিড প্রশ্ন যদি আমিও বলি। এটা বলে হচ্ছে এভাবে, ধরুন আপনি গুমের ভিকটিম, আপনি এই কমিশনের কাছে যোগাযোগ করেছেন যে আমি অমুক সালের এত থেকে এত সময় আমি গুম ছিলাম, তো আমার সঙ্গে আমার আরো 3 বন্ধু গুম হয়েছে বা আমার আরো 3 সহকর্মী গুম হয়েছে, তারা এখন কোথায় আছে জানে না, তাদের ফ্যামিলি থেকে বা কোনো জায়গা থেকে এখনো ফর্মাল কোনো কমপ্লেইন পাওয়া যায়নি। তো এই আপনার সঙ্গেকার থাকা 2 জনকে যদি কাউন্ট করি, এরকম সঙ্গে থাকার যে বর্ণনাটা ভিকটিমদের মুখ থেকে বা ফ্যামিলিগুলির মুখ থেকে পাওয়া যাচ্ছে, সেই বর্ণনার আলোকে দেখা যাচ্ছে দিস নাম্বার মে উইল বি ডাবল। গুম সংক্রান্ত কমিশনের যে ফাইন্ডিংস, এটা শুধু আজকের বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নয়, এটা ভবিষ্যতে শত শত বছরের জন্য একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে। সারা পৃথিবীতে হিউম্যান রাইটস নিয়ে যে সমস্ত ইউনিভার্সিটি পড়াবে, যে সমস্ত আর্টিকেল লেখা হবে, এর সব জায়গায় এই কমিশনের কার্যক্রম রেফারেন্স হিসেবে আসবে। যারা কাজ করছেন তারা আমাদের সময়ে আমাদের দেখা কিছু মহান মানুষ, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে, তারা তাদের ভবিষ্যতের চিন্তা পুরোটা বাদ দিয়ে যে কাজটা করছেন, এটা
নিঃসন্দেহে এক মহান কাজ। এটা এখনো তো খুব সামান্য অংশ, মানে আমি বলছি যে এক বিশাল সমুদ্র থেকে সামান্য এক বালতি পানি মাত্র বের হয়েছে। এই বিষয় নিয়ে যেরকম আলোচনা 5 আগস্টের পরে, বিশেষ করে সরকারের দিক থেকে সরকার যে প্রতিবেদনগুলি রিলিজ করেছে গণমাধ্যমে, যেভাবে রেসপন্স মিডিয়ায় হওয়ার কথা ছিল সেটা সত্য হচ্ছে না। কি কারণে হচ্ছে না সেটা আমাদের জানা নেই, যেহেতু সরকারের দিক থেকে কোনো গণমাধ্যমকে আমরা এখন পর্যন্ত কোনো সংবাদ প্রকাশের জন্য চাপ দেইনি বা সংবাদ সরানোর জন্য চাপ দেইনি। আমরা ওই প্রক্রিয়াতে জড়াতে চাই না, এটা আমরা জানতেও চাই না কেন। তবে প্রত্যাশিত কাভারেজ পাওয়া যাচ্ছে না। জ্বলন্ত ইট ভাটার মধ্যে মানুষকে নিক্ষেপ করা হতো, চেতনানাশক ইনজেকশন দিয়ে তারপরে তাকে ট্রাকের নিচে ফেলে দেওয়া হতো, ট্রেনের নিচে ফেলে দেওয়া হতো। মানে হত্যার যে কত ভয়াবহতা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এই গুম প্রক্রিয়ার সঙ্গে শুধুমাত্র বাংলাদেশ ইনভলভ নয়, বাংলাদেশের বাহিনী ইনভলভ নয়, আরও প্রতিবেশীরা এর সঙ্গে জড়িয়ে পড়েছে। সুতরাং এই প্রক্রিয়াটা ভেস্তে যাক, এই প্রক্রিয়াটা আলোর মুখ না দেখুক, এই ধরনের একটা প্রচেষ্টা তো থাকবেই, সেটা হয়তো আছে। আসার বিষয় হচ্ছে যে আপনি গতকালই ঢাকায় যে আপনার ইন্টারন্যাশনাল দুজন যে গুম সংক্রান্ত বডি থেকে দুজন প্রতিনিধি এখানে এসেছেন, তারা আমাদের ল মিনিস্ট্রি হচ্ছে একটা আইন ফর্মুলেট করতে যাচ্ছে এই গুম বিষয়ে। এটাও একটা ঐতিহাসিক ঘটনা, বাংলাদেশ একটা গুম সংক্রান্ত আইন করতে, একই সঙ্গে ঐতিহাসিক এবং একই সঙ্গে আমি বলবো এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটা ঘটনা যে এরকম একটা আইন আমাদেরকে করতে হচ্ছে। তো এইটা তো মানে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে যে ঘটনা আপনি বলছিলেন যে একজনকে গুম করার মধ্য দিয়ে শতাধিক লক্ষ লক্ষ মানুষের মুখ বন্ধ করে দেয়া। সুতরাং আমাদের জুলাই আগস্টের অভ্যুত্থান আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেয় যে আমরা কি করব, আমাদের কি করা উচিত হবে। এর সবচেয়ে সহজ উত্তর হচ্ছে আমাদের শুধু অতটুকু মানলেই হবে যে আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না। আমাদের জন্য নতুন কোনো কিছু আবিষ্কারের প্রয়োজন নেই। আওয়ামী লীগের শাসন ব্যবস্থা, আওয়ামী লীগের শাসনামল, এটাকে আমরা যদি পাশে রেখে দিতে পারি, তারপরের বাংলাদেশ চলি আমরা, তাহলেই আমরা একটা নতুন বাংলাদেশ পাবো আসলে। সো আমাদের মধ্যে ওই উপলব্ধির জায়গাটাও আসতে হবে যে আমরা যারা দায়িত্বে থেকে নির্দেশ মান্য করে গুমের মতো ভয়াবহ অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছি, আমাদেরও পরিবার আছে। আমাদের পরিবারের কাছে অন্তত নিজেদের মুখ দেখানোর জন্য হলেও এই বিষয়গুলির বিচার হওয়া উচিত, সে বিচারে সবাইকে সহযোগিতা করা উচিত। আর এটা নিশ্চিত থাকেন, বাংলাদেশে এই ভয়াবহ জঘন্য হত্যার বিচার হবেই। কেন আমি বলছি বিচার হবেই? ইন্টারিম গভর্নমেন্ট তো হয়তো সব শেষ করতে পারবে না, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কমিটমেন্ট এই মুহূর্তে সবচেয়ে সেরা। পলিটিক্যাল পার্টিগুলি কমিটেড। আপনি দেখুন সম্ভাব্য জায়গা, কে পরবর্তী নির্বাচনে ক্ষমতা আসার জন্য সবচেয়ে বেশি, যদি আপনি বলেন রেচে এগিয়ে আছে, সেটা বিএনপি, কোনো সন্দেহ নেই। বিএনপি যদি পার্টি হিসেবে সরকারে এসে গুমের বিচার করতে নাও চায়, তাহলে নিজ দলের নেতাকর্মীরা এসে বিএনপি নেতাদেরকে ধরবে, কারণ এই গুমের ভিকটিম সবচেয়ে বেশি বিএনপি। বিএনপির 8 শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, এই পরিবারগুলিকে বিএনপিকে ছেড়ে দিবে? সুতরাং বিএনপি কোনো অবস্থাতেই ওই পলিটিক্যাল কমিটমেন্ট থেকে দূরে সরবে না, সরার উপায় নেই। আর বিএনপির যেহেতু নেতৃত্বই নিজেই, আমি যেটা আগেও বলেছি, বিএনপির নেতৃত্বই নির্যাতনের শিকার, সে নির্যাতনের কোনো এক্সাম্পল দেখে তাকে নির্যাতনের ফিল পেতে হবে, বিষয়টা এরকম নয়। সুতরাং এই বিচার হবেই। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। রেজাউল করিম রনি, আপনি জানেন যে গতকাল ছিল সংবাদপত্রের কালো দিবস। 1975 সালের 16 জুন তৎকালীন আওয়ামী বাকশাল সরকার সরকারি প্রচারপত্র হিসেবে 4টি পত্রিকা রেখে বাকি সব পত্রিকার প্রকাশনা বাতিল করে দেয়। এতে সাংবাদিক সহ কয়েক হাজার সংবাদকর্মী রাতারাতি বেকার হয়। শেখ মুজিব সরকারের ন্যাক্কারজনক হস্তক্ষেপের ফলে রুদ্ধ হয়ে যায় গণমাধ্যম, রাজনৈতিক গোষ্ঠীগত বাক স্বাধীনতার
স্বাধীনতা এবং সংবাদ মাধ্যম ও বাক স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশ ইতিহাসে এটি একটা কালো দিবস হিসাবে চিহ্নিত হয়ে থাকে। এবং আপনি নিশ্চয়ই এটাও জানেন যে সরকারের এই এমন নিবর্তনমূলক অধ্যাদেশ জারির দিনটিকে 1976 সাল থেকে সাংবাদিক সমাজ সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বিবৃতি দিয়েছেন, বিবৃতি নয়, উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। উনি বলছেন যে বিগত 5ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করছে, তবে এখনো ফেসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত হয়নি। আমার প্রশ্ন হল আপনার কাছে, কেন মুক্ত হয়নি? তারেক রহমানকে নিয়ে আমরা অনেক আলোচনা করি। উনি কিন্তু রাজনীতিতে অনেকদিন যাবতীয় যুক্ত এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেটা ফয়েজ ভাই বললেন ওনার ভূমিকা, এগুলো আমরা সবাই জানি। কিন্তু লন্ডন বৈঠকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা হলো উনি কিন্তু এই প্রথম বিএনপির বাইরে এসে জাতীয় নেতা হিসেবে অ্যাক্ট করলেন, মানে জাতীয় নেতা হিসেবে ভূমিকা রাখার ইনিংসের প্রথম পর্ব, মানে বিগিনিং বলতে পারেন, শুরু তিনি করলেন। কারণ হলো এই বৈঠকটা শুধু বিএনপি নেতার সাথে বৈঠক আকারে দেখা হচ্ছিল কি রাজনৈতিক সংকট, অবিশ্বস্ততা এবং আপনার আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছিল, ফলে জাতীয় সংকট উত্তরণের একটা প্রক্রিয়া হিসেবে এই যে লিড দেওয়া, শুধু বিএনপি না, রাজনৈতিক প্রক্রিয়ার সমস্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পুরো প্রক্রিয়ার লিডিং হিসাবে একটা জাতীয় নেতার ভূমিকা পালন করা শুরু করলেন উনি। এবং এইটা খুবই একটা ঐতিহাসিক ব্যাপার, যে কোনো একটা ব্যক্তির জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। বিএনপি নেতা হিসেবে উনি কাজ করতেছেন অনেকদিন, সেটা অন্য ব্যাপার, বিএনপির লোক ওনার ভালো বলবে সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি বলছি এই যে জাতীয় নেতা হিসাবে বিএনপির বাইরে এসে এই যে প্রথম অ্যাক্ট করতে পারা, এইটা ওনার জীবনের প্রথম ঘটনা, এটা খুবই সিগনিফিকেন্ট ঘটনা। ফলে এটা একটু বলে রাখলাম। এখন মিডিয়া, বাংলাদেশের মিডিয়া, আমি যেটা বারবার বলি, এখানে আমাদের একটা সংস্কৃতি আছে। মিডিয়া কি করে? মতামত উৎপাদন করে, মিডিয়া কালচার তৈরি করে, জনগণের মধ্যে এডুকেশন তৈরি করে। কিন্তু মিডিয়া নিজে যে কালচারটা চর্চা করে বাংলাদেশে, এটা আওয়ামী কালচার, এখনো পর্যন্ত আওয়ামী কালচার। কারণ হলো আমাদের এখানে গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ হয়েছিল। আমাদের এখানে ধরেন একটা লোক যদি মুজিব পূজারি হয়, সে নিরপেক্ষ জাতির বিবেক, কিন্তু সে একটা লোক যদি জিয়াউর রহমানের কথা বলে, ভাসানের কথা বলে, লোকটা সাম্প্রদায়িক, সে জাতির বিবেক না, সে নিরপেক্ষ বুদ্ধিজীবী। ফলে এই যে সব কিছু মুজিব কোর্টের মাপে আপনাকে ঠিক করে দেওয়ার যে কালচার, এখানে 54 বছর ধরে গড়ে উঠছে, এখানে যেই সরকারি ক্ষমতায় থাকুক, তার মধ্যে দিয়ে এখানকার কালচারে সাংস্কৃতিক মননের মধ্যে একটা ফ্যাসিস্টিক কাঠামো গড়ে উঠছে। এই ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে এখানকার নন পলিটিক্যাল বামপন্থা আবার যুক্ত হয়ে এই ফ্যাসিবাদকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেটা হাসিনার হাতে আমরা তার চূড়ান্ত পরিণতি দেখছি। ফলে এইখানে আপনার শুধুমাত্র ক্ষমতা কাঠামো, মালিকানা পরিবর্তন, নতুন মিডিয়া প্রতিস্থাপন, এগুলো দিয়ে মিডিয়া সংস্কৃতির পরিবর্তন হবে না। এই সংস্কৃতির পরিবর্তন আপনার কাউন্টার কালচার, যেটাকে আমরা বলি, কাউন্টার কালচার নির্মাণ করতে পারতে হবে। এবং জনস্বার্থ, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ, এবং এই মিডিয়া একই সাথে ইসলাম বিদ্বেষী, একই সাথে প্রগতিশীলতার এমন এক বয়ান তারা দাঁড় করাইছে, সেখানে এটা খুব সহজে একটা আওয়ামী ফ্যাসিবাদের সাথে এটা ফিট করছে। এই কাঠামোর মধ্যে শুধু হাসিনা চলে গেছে, কিন্তু পুরা পলিটিক্যাল ইকোনমি, পুরা কালচারাল সেট আপ, পুরা ইন্ডাস্ট্রি তো আপনার রয়ে গেছে। ফলে ও রাতারাতি এখন একটা লোক যদি বিএনপি সাজে, এর চেয়ে ডেঞ্জারাস আর কিছু নেই। হ্যাঁ, এখন আপনি দেখবেন যে প্রচুর বিএনপির এখন সবচেয়ে বড় সংকটটা কি? বিএনপির প্রচুর সংকট হলো প্রচুর শুভানুধ্যায়ী তার তৈরি হবে, তার এই যে নতুন ব্যয় আসবে একের পর এক, এইটা সামাল দেওয়া তার জন্য সবচেয়ে বড় ক্রাইসিস। আপনি একটা বলছেন নন পলিটিক্যাল বামপন্থা, যেটা কালচারাল বামপন্থা। আমরা কিন্তু দেখছি এদের অনেকেই বিএনপির মতো দলের মধ্যে ভিড়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা তো বললাম যে নতুন অতিথি, যেটাকে নতুন ব্যয় বলছি আমরা। এইটাই হলো বিএনপিকে একটা আওয়ামী লীগের দিকে না নিয়ে যায় কিনা এই ভয় সবাই পাচ্ছে। ফলে বিএনপির তার শোভানুদ্দির থেকে দূরে থাকতে হবে, তার 1 নম্বর কাজ। বিএনপির তার শোভানুদ্দির দরকার নাই, জনগণ এমনি ভোট দিয়ে তাকে ক্ষমতায় আনবে। ফলে জনগণ এই যে এবং গণবিরোধী এই যে কাঠামো, এই জন্য আমি বলতেছি আমাদের যে কালচারাল ইস্টাবলিশমেন্ট, সেই ইস্টাবলিশমেন্টটা কি? সেই ইস্টাবলিশমেন্টটা হলো 100% করাপ্ট। এই করাপশনটা আপনার এখনো পর্যন্ত অটুট রয়ে গেছে এখানে। এই জন্য আমরা বলতেছি এখনকার ফ্যাসিজমটা কি? ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, এটা লেট ফ্যাসিজমের মধ্যে আমরা আছি। এই কাঠামোটা ওভারনাইট এটা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করে দিতে পারবে না। এইটার জন্য একটা টোটাল জাতির ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে হাঁটতে এখানে হবে। কিন্তু আপনি নিজেই বলছিলেন যে মিডিয়া একটা বড় ভূমিকা রাখতে পারতো, তারা বয়ান তৈরি করে, তারা একটা মতামত তৈরি করে, তারা একটা শিক্ষা তৈরি করে। কেন রাখতে পারছে না? কিন্তু
রাখতে তো পারছে না। কেন রাখতে পারছে না? আমি আপনাকে বলি, রাখতে পারছে কারণ আমার বাংলাদেশে এখানে আমাদের আত্মপরিচয়, জাতীয় পরিচয়ের যে রাজনীতিটা, সেটা তৈরি হয়েছে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বয়ানের আলোকে। এখন ও যখন মনে করে যে জাতীয় বয়ান তৈরি করছে, ও কলকাতার বয়ানটাই জাতীয় বয়ান আকারে চালায়। ফলে আপনার এখানে আত্মপরিচয় বাঙালি মুসলমানের, এই দেখেন আমরা যা বারবার বলি, এখানে বাঙালি মুসলমান সংখ্যায় মেজরিটি, কিন্তু সাংস্কৃতিকভাবে দার্শনিকভাবে সে মাইনরিটি। যতক্ষণ না পর্যন্ত আপনার বয়ানটা আপনি নিজে তৈরি করতে না পারবেন, এবং মিডিয়ার সমস্যা না, আপনি যদি এখন একটা মিডিয়া করেনও, সেটা বললাম তো, যে লোকটা এতদিন আওয়ামী লীগের দালালি করছে, ও যদি এখন বিএনপি জামাতের দালালি শুরু করে, তার চেয়ে ডেঞ্জারাস তো আর কিছু হইতে পারে না। এখন এই জিনিসটাই হচ্ছে, না, ফলে এখানে কিন্তু আরেকটা প্রশ্ন এই জিনিসটা হচ্ছে জি, জি। এখন। ফলে যখন ও দেখে যে গুমের মতো ঘটনা আসে, যখন দেখে এমন কিছু আছে যেখানে তার সার্ভ করা দরকার, জি, জি। তখন সে তার ফ্যাসিস্টিক কাঠামোটা বা ফ্যাসিস্টিক মননটা কি সার্ভ করে, নট জনগণকে serve রনি, করে। কিন্তু আরেকটা যেটা হয়েছে আসলে প্রকৃতপক্ষে আমরা লক্ষ্য করছি যে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এই গত 10 মাসে সাধারণ মানুষের কাছে কি কোনো নতুন বয়ান উপস্থাপন করতে পেরেছে? না, নতুন বয়ান উপস্থাপন করে দেখেন, আপনি অভ্যুত্থানের পরে কোন রাজনীতি করবেন? জি, অভ্যুত্থানের সেটা তো পরে স্পষ্ট করতে পারেনি তারা। অভ্যুত্থানের আর রাজনীতি, কিন্তু আমরা দেখছি এটা যে পুরনো- গ্রাফিতিতে লেখা হ্যাঁ, আছে। জি জি অভ্যুত্থানের পরের রাজনীতিটা, হ্যাঁ, আপনার আমরা যেটা চাই, আমরা একটা ভ্যালু বেস পলিটিক্স চাই, যেটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র জি চাই। জি হ্যাঁ, এখন আগের রাজনীতির কাঠামোটা কি ছিল? যে দল ক্ষমতায় যাবে, রাষ্ট্রটা তার মালিকানায় জি, জি। চলবে এবং সবাই তার পিছনে দৌড়াবে। হুম। এখন এরকম না, এখন ক্ষমতাবান হবে নাগরিক, পলিটিক্যাল পার্টির লিডার না, ক্যাডার না। ফলে এই যে নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র, কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলো কিন্তু পুরনো চিন্তাতে আটকে আছে। রাইট, সেটাই আমি বলছি। এখন এই যে নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র, এই রাষ্ট্র করার জন্য আপনি কিভাবে করবেন? একটা ভ্যালু, এটাকে বলে ভ্যালু বেজ রাষ্ট্র। এখন ভ্যালু বেজ রাষ্ট্র তো আপনি করবেন পার্সন উইথ ভ্যালুজ দ্বারা। সোর বাটপাট দিয়ে কি ভ্যালু বেজ রাষ্ট্র হবে? ওটাই না। তো আপনি যতই বিএনপি হন, যতই জামাত হন, আপনি তো একটা আওয়ামী লীগই। এই জন্য আমি তো বলতেছি আওয়ামী লীগ একটা নবস্থানিয়াত, এটাকে তো একটা ক্যারেক্টারিস্টিক্স হিসাবে আমাদের এটা বুঝতে হবে। অন্যদের মধ্যে ঢুকে গেছে। এটা অবশ্যই, আপনি জামাত করে আওয়ামী লীগের হইতে পারেন, বিএনপি করে আওয়ামী লীগের হইতে পারেন, এনসিপি করে হইতে পারেন, অসুবিধা নাই তো। আপনি যদি মনে করেন এই প্রক্রিয়া লুটপাট এভাবে চলবে, হ্যাঁ, এবং এই যে ভ্যালু জি। মূল্যবোধ যেটাকে বলে বাংলায়, এখন মূল্যবোধ যদি আপনি চর্চা না করেন, তাহলে আপনার ন্যারেশন কই থেকে তৈরি হবে? Right, আপনি তো right. টাউট, চিহ্নিত দালাল, বাটপার, এটাকে আইনা দায়িত্ব দিচ্ছেন আপনার প্রোপাগান্ডা করার জন্য। তাতে করে জনগণ আরো বিরক্ত হচ্ছে। জনগণ আপনার প্রতি, দেখেন বাংলাদেশে এই অভ্যুত্থানটা আমাদেরকে কালেকটিভভাবে লজ্জিত হওয়ার বিষয় আছে। কারণ আমরা পলিটিক্যাল যে আপনার মিসট্রাস্ট, ডিস্ট্রাস্ট, তারই বাই প্রোডাক্ট আকারে এই অভ্যুত্থান হয়েছে। এবং এই তরুণদের রক্ত দিতে হয়েছে। রাইট, পলিটিক্যাল পার্টিগুলো তো কম সাফার হয়নি, জি। বিএনপি জামাত তো কম মায়ের খেয়নি। তাদের সামর্থ্য সর্বোচ্চ দিয়ে তারা তো প্রতিরোধ করার চেষ্টা করছে, প্রতিবাদ করার চেষ্টা করছে। জনগণ কেন সামিল হয়নি? বিকজ অফ ট্রাস্ট করতে পারেনি। রাইট এখন 5 তারিখে কেন সামিল হয়েছে? মানুষ ট্রাস্ট করছে। রাইট ওইখানে যে ছেলেটাকে দেখা যাচ্ছে, নাহিদ ইসলাম যার নাম, ওর মধ্যে ক্ষমতার কোনো গন্ধ নেই, ক্ষমতার কোনো, কখনো পর্যন্ত, মানে অভ্যুত্থানের সময়ের কথা আমি বলতেছি, জি জি রাজনৈতিক কোনো হিসাব কিতাব নেই, জনগণ নামছে, অ্যাক্ট করছে। ফলে ট্রাস্ট একটা বড় জি, জি। ইস্যু। ফলে রাজনৈতিক দলগুলোর প্রতি আমার উদ্যত আহ্বান, আমি আগেও বলছি, এখনো বলছি, 5 তারিখের পরে আপনাদের সামনে সুবর্ণ সুযোগ হয়েছে নিজেদের রাজনীতিটা বিকশিত করার। জি। আপনারা যদি এটা ভালোভাবে রিড করতে না পারেন, তাইলে 5 তারিখের পরে দুইটাই সুযোগ, এক হলো বিকাশ অথবা বিনাশ। কোন পথে যাবেন, চয়েস আপনাদের। ফয়েজ আহমদ, জি। আমরা মিডিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের শুরু চিত্রটা যা দেখেছি, সেই চিত্রটা এখন একেবারে ভিন্ন রকম হয়ে গেছে। জি। দু একটি মিডিয়া ছাড়া আমরা লক্ষ্য করছি যে প্রফেসর ইউনূসকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আরেকটা বিষয় রয়েছে, আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং, যেখানে আপনিও নিজেও আছেন, তাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানানো হয়েছে জি। এবং এমন সব ভাষা আক্রমণ করা হচ্ছে যেটা আসলে আমরা আশা করিনি বা চিন্তাও করিনি। কিন্তু এখন আমরা দেখছি যে ডিসইনফরমেশনের প্রতিযোগিতায় নেমেছে বেশ কয়েকটি মিডিয়া। মিস ইনফরমেশন না, ডিসইনফরমেশন। আমরা দেখলাম যে মাসখানেক ধরে বিশেষ করে এই ধরনের ডিসইনফরমেশনের নিউজ আমরা দেখছি, কিন্তু একই সঙ্গে আমরা দেখছি সরকারও নির্লিপ্ত। তাহলে এই ডিসইনফরমেশন কি চলতেই থাকবে? আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আপনার নিশ্চয়ই মনে আছে, এটা খুব মানে অল্প অতীতে, সম্ভবত 2023 সালে যখন বিএনপি সারা দেশে বিভাগীয় শহরে অনেকগুলি সমাবেশ করছিল, আপনার মনে আছে কিনা? সমাবেশ সবগুলি একদম শেষ সমাবেশটা হয় পল্টনে। সেই সমাবেশে জনাব তারেক রহমান অডিও কলে বা অডিও রেকর্ডিংয়ে লন্ডন থেকে বসে এই সমাবেশটাকে অ্যাড্রেস করেন। এটা একটা অভূতপূর্ব রাজনৈতিক অবস্থা তৈরি করেছিল সেই সময়। তার বক্তব্যের শুরুটা ছিল প্রিয় বাংলাদেশ বলে।
সে সময় যেটা রাজনৈতিক সভা সমাবেশগুলিতে হয়, আমরা যেটা কাভার করে অভ্যস্ত, আমি নিজে উপস্থিত ছিলাম, যে সমাবেশে যখন প্রধান অতিথি বক্তব্য দিবেন বা এরকম সময় মানুষজন আস্তে আস্তে সমাবেশ থেকে বের হয়ে যেতে শুরু করে বাড়ির পথে, কারণ সে চেষ্টা করে যে মাইকে আমি আস্তে আস্তে পরবর্তী কর্মসূচি শুনবো আর চলে যাব, বের হয়ে যাব। ঠিক ওই সমাবেশেটা ওই দিনের অবস্থা ছিল এরকম, মানুষজন চলে যাচ্ছে, এর মধ্যে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট আসলো যে এটা কিন্তু আগে থেকে ঘোষিত ছিল না, হঠাৎ করে আমি ছিলাম সেখানে। অ্যানাউন্সমেন্ট আসলো যে তারেক রহমান বক্তব্য রাখবেন। সবাই যে যার অবস্থায় দাঁড়িয়ে গেল। ওনার বক্তব্যে সেদিন বহু মানুষ কান্না করলো। বাংলাদেশের ওই সময়কার বাস্তবতায়, ওই রাজনৈতিক বাস্তবতায় ওটা ছিল একটা অভূতপূর্ব ঘটনা, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সেটি প্রকাশ করতে পারেনি। তারেক রহমানের বক্তব্য আমি নিজে তখন একটা বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি, আমি ওনার বক্তব্য এখান থেকে লিখে পাঠিয়েছি এবং আমি ওই মিডিয়াকে কনভিন্স করেছি যে তার বক্তব্য বাংলাদেশের মিডিয়া প্রচারে আদালতে নিষেধাজ্ঞা আছে, কিন্তু বিদেশের মিডিয়ার জন্য তো সেটা প্রযোজ্য নয়। দেন বিদেশি মিডিয়া সেটা ক্যারি করেছে, সম্ভবত এটাই ছিল যে বিদেশি মিডিয়া ওনার এখানকার প্রথম সমাবেশ ক্যারি করা বক্তব্য। হোয়াট এভার, আমি এই রেফারেন্সটা এই কারণে বললাম যে আমরা এখানে একটা বড় মিডিয়া গ্রুপকে বছরের পর বছর তাদের বিভিন্ন মিডিয়া আউটলেটের ওয়েবসাইটে তারেক রহমান যে কত বড় সন্ত্রাসী সেই হিসাবে সংবাদ করে, একটা সংবাদকে আমরা সাধারণত প্র্যাকটিস কি, একটা সংবাদ আপনার ওয়েবসাইটে থাকবে, পরের সংবাদ আপনি পড়ে যাবে, বা একটা দিনের সংবাদ দিনে থাকবে, পরের দিন সেটা থাকবে না। আমরা বছরের পর বছর একটা সংবাদকে থেকে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই গণমাধ্যমের ভূমিকা আপনি দেখেন, জাস্ট উল্টে গেল। আমার কথা উল্টে যাওয়াতে আমি কোনো দোষ দেখি না। আপনি খুব খারাপ মানুষ, আপনি আগামীকাল থেকে তওবা করে ভালো হয়ে যেতে পারেন। মাঝখানে একটা শব্দ আছে তওবা করা, আপনি সেটা করেছেন কিনা? আপনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়াকে, বাংলাদেশের বিরোধী সকল রাজনৈতিক মতকে উপেক্ষা করে আপনি শুধুমাত্র সরকারের ফ্যাসিবাদী নীতির স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রতিধ্বনিত করেছেন আপনার গণমাধ্যম দিয়ে। আপনি গণমাধ্যম থাকেননি, আপনি প্রচার মাধ্যম হয়ে উঠেছিলেন। আপনি এই দেশের মানুষের, মুক্তিকামী মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এই অবস্থানটা আপনার চূড়ান্ত হয় জুলাই আগস্টের আন্দোলনের সময়। আপনি যারা আন্দোলন করেছে তাদেরকে আপনি সন্ত্রাসী হিসেবে কাগজের পাতায় লিখেছেন, টেলিভিশনে আপনি দিয়েছেন দুষ্কৃতিকারী হিসেবে। 5 আগস্টের পরবর্তীতে যখন ফ্যাসিবাদের অবসান ঘটলো, ফ্যাসিবাদের অবসান না, ফ্যাসিবাদের যখন প্রধান হোতা পালিয়ে গেল, আমাদের এখানে একটা অভ্যুত্থান হয়ে গেল। বাংলাদেশের গণমাধ্যম কি কালেকটিভভাবে অথবা কেউ সেপারেটলি, ইন্ডিভিজুয়ালি কেউ এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেছে এই জাতির কাছে? যে আমাদের ভূমিকা এই ছিল, আমরা দুঃখিত। আপনি আপনার ভূমিকার জন্য ক্ষমা চাননি, বরঞ্চ আপনি এখন প্রতিনিয়ত আপনার ভোল পাল্টে, আপনি যখন সকালবেলায় দেখছেন যে আজকে রোদটা এইরকম, আজকে মনে হয় প্রফেসর ইউনূসের অবস্থা ভালো, সে আরো দীর্ঘদিন এটা শাসন করবে, সে মনে হয় ক্ষমতা ছাড়বে না, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, আপনি ধাম করে তার নামে প্রফেসর ইউনূসের বন্দনায় মেতে উঠলেন। আপনি বিকেল বেলায় এসে টের পেলেন না রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে বিএনপি ওটা করতে দিবে না, বিএনপি নির্বাচন করিয়েই ছাড়বে, সুতরাং আপনি তারেক রহমান, বেগম জিয়া, বিএনপির বন্দনায় মেতে উঠলেন। আপনি সন্ধ্যা হতে না হতে টের পেলেন যে প্রফেসর ইউনূসকে কেউ একজন নাম ধরে ডেকেছে, তার মানে প্রফেসর ইউনূস সে সম্ভবত পাওয়ারফুল, আপনি তার বন্দনায় মেতে উঠলেন। এটা হচ্ছে আপনার চরিত্র। গণমাধ্যমের যদি চরিত্র এই হয়, সেটা গণমাধ্যম নয়। এখন মুশকিলটা কি? আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সরকার নির্লিপ্ত। সরকার সত্যিকার অর্থেই গণমাধ্যমের একটা অবাধ স্বাধীনতা চায়। কোন স্বাধীনতাটুকু চাই আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি লাস্ট 15 or 16 ইয়ার্স চেষ্টা করেও জার্নালিজমটা করতে পারেননি। আপনার বসেরা হয় আপোষ করেছে, নয়তো আপনিও আপোষ করেছেন, অথবা আপনাকে আটকে দেয়া হয়েছে। আগামী 15 বছর আপনি সাংবাদিকতা করতে পারবেন কি পারবেন না সেটা আমরা এখন জানি না। এই সময়টুকু যেন বাংলাদেশের ইতিহাসে লেখা থাকে, এটা সাংবাদিকতার সুবর্ণ সময় ছিল। এই ফ্যাসিস্টের সহযোগী মিডিয়ারা যারা ছিল, যারা ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছে, সহযোগিতা করেছে, সেই মিডিয়াগুলো 5ই অগাস্টের পরে বদলে যায়নি। এখন প্রশ্ন হলো, যারা 5ই অগাস্টের ঘটনাটি ঘটলো তার বিরুদ্ধে অবস্থান নিতে পারবে কিনা, অর্থাৎ পুরনো যারা ফ্যাসিস্ট ছিল তাদের পক্ষে এই মিডিয়াগুলো দাঁড় করাতে পারবে কিনা, 1 নম্বর। 2 নম্বর হলো, সেটি হলো যে তারা এই যে গণ অভ্যুত্থান এটাকে বিতর্কিত করবে পারবে কিনা, মৌলিক প্রশ্ন। কারণ আমরা দেখেছি কোনো ফ্যাসিস্টের পতনের পর তাদের মিডিয়া কিন্তু টিকে না। হিটলার, মুসলিনের উদাহরণ রয়েছে আমাদের সামনে, কিন্তু তারা বহাল তবিতে রয়েছে
কিন্তু তারা পুরনো চেতনাই ধারণ করে রয়েছে। তাহলে এখন যে সরকার স্বাধীনতার নামে এই 5ই আগস্টের জন আকাঙ্ক্ষাকে যদি দুলিশাচারা করে, তাদেরকে টিকিয়ে রাখবে, তা আবার সরকারি বিজ্ঞাপন দিয়ে। সরকার ফান্ডিং করে গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী কোনো জিনিসকে প্রমোট করবে না। কিন্তু হচ্ছে তো। আমি আপনাকে বলছি সরকার সেটা ভাবছে, যে আমাদেরকে তো পরিস্থিতি দিয়ে ভাবতে হয়। দেখুন ফরিদ ভাই, আপনি যে কথাটা বলছেন যে ওভারঅল অবস্থা, এটা একটা কালেকটিভ ডিসিশনের ব্যাপার, এটা একটা চরমভাবে রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এখন আপনাকে আমাকে যদি ওইভাবেই আমরা যদি গণমাধ্যমকে নিয়ে ওইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে ভাবতে পারতাম সিরিয়াসলি, তাহলে হয়তো অন্যরকম হতে পারত। কিন্তু আমরা এখানে এত এত এলিমেন্ট নিয়ে প্রতিনিয়ত আক্রমণের মধ্যে পড়েছি, অনেক কিছু কিন্তু সাইড দিয়ে বের হয়ে গেছে। আনফর্চুনেটলি বলছি আবারও, 5 আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিবাদকে বাঁচিয়ে রাখার জন্য, ফ্যাসিবাদের ধারণাকে পুনরুৎপাদন করার জন্য যারা কাজ করেছে, যে সমস্ত গণমাধ্যম, সেই গণমাধ্যমগুলির রক্ষা করার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কেউ কেউ যে তাদের জন্য শেল্টার হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রেই হয়েছে। অধিকাংশ তো এই যে শেল্টার হওয়াটা, দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম। যে আপনি যখন ফ্যাসিবাদ বিরোধী একজন মানুষ, আপনি তার বিচার না চেয়ে তাকে রক্ষার দায়িত্ব নিয়েছেন, এটা আপনাকে কামড় দিবেই দিবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আমরা বলছি যে সাংবাদিকতার এই সময়টা আপনি ব্যবহার করুন। আপনি ভবিষ্যতে পারবেন কিনা জানি না, তবে এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে অপতথ্য, হ্যাঁ আমরা ভাবছি কিছু কিছু মিডিয়ার ক্ষেত্রে আমরা সিরিয়াসলি ভাবছি, খুব সিরিয়াসলি ভাবছি। আমাদের কাছে প্রচুর কমপ্লেইন আসছে। আমরা তো নাগরিকদের মতকে আমাদের শুনতে হবে। আমরা যেমন মিডিয়া হাউস তার স্বাধীন সাংবাদিকতায় বাধা দিব না, তেমনই স্বাধীনভাবে সে মিথ্যা প্রোপাগান্ডা, অপতথ্য ছড়িয়ে মানুষকে জনমনে বিভ্রান্ত করবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো কাজ করবে। সেক্ষেত্রে সরকারের দায়িত্বশীল। আপনি যেটা বললেন যে তাদেরকে যারা শেল্টার দিচ্ছে তারা বেশি শক্তিশালী সরকারের ছেলে ধরে নিয়েছে, তারা হয়তো তারা ভাবতে পারে, কিন্তু কিন্তু রাষ্ট্র তার নিশ্চয়ই কিছু কাঠামো আছে। এই সরকার দুর্বল, এতে কোনো সন্দেহ নাই, অনেক নরম। এই নরম সরকার ইচ্ছে করেই থাকে, এর মানে এই নয় যে সরকার কিছুই করতে পারে না। রেজাউল করিম রনি এবং ফয়েজ আহমদ, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।